হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজকের আমি তোমাদের ইডিয়মস এবং ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। যারা ইডিয়মস এবং ফ্রেজকে বোরিং মনে করো, মুখস্থ করতে ইচ্ছে হয় না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। আর এই সমস্ত যে ইডিয়মগুলো আজকে আমি আলোচনা করব, কোনো না কোনো পরীক্ষায় আগে পড়েছে বা আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আর সময় নষ্ট না করে। তো প্রথম ইডিয়মসটা দেখো, প্রথমে আছে টু ইট হাম্বেল পাই। এটা সম্পর্কে নিশ্চয়ই তোমরা পরিচিত, কারণ এইটা অনেক পরীক্ষায় বারবার এসেছে। তো এটার হচ্ছে ইংলিশ মিনিং হবে যেটা সাবমিট। তো পরীক্ষায় তো 4টে অপশান থাকে, তো সাবমিট থাকলে ওখানেই টিক চিহ্ন দেবে তোমরা। তো বাংলা আমরা যদি বলি তখন হবে নতি স্বীকার করা। অর্থাৎ কেউ হয়তো কোনো খারাপ কিছু কাজ করেছে, তার জন্য সে নতি স্বীকার করলো, সে ক্ষমা চাইলো। তোমরা মনে রাখবে যে ক্ষমা চাওয়া। তো এর উদাহরণ আমি দিয়েছি সবগুলোর। তো এর উদাহরণটা হচ্ছে হি হ্যাজ টু ইট হাম্বেল পাই ফর হিজ রুডনেস। অর্থাৎ তার খারাপ ব্যবহারের জন্য, রূঢ় ব্যবহারের জন্য তাকে নতি স্বীকার করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তারপরটা দেখো, প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স। হাঁস হাঁস ধরা খেলা, এটা হচ্ছে বাংলা মানে, কিন্তু এটা তো এখানে সেটা হবে না, কারণ এ তো ইডিয়মস, এটা বাগধারা। তো এর মিনিং একটু আলাদা হবে। টু ওয়েস্ট মানি অর্থাৎ খরচ করা, স্কোয়ান্ডার মানে অপব্যয় করা, টু ইউজ রেকলেসলি মানে বেপরোয়াভাবে ব্যবহার করা, অপব্যয় করা। তো এর একটা উদাহরণ দেখো, হি প্লেড ডাকস অ্যান্ড ড্রেক্স উইথ দ্য ফিনান্সিয়াল সিস্টেম অফ কোম্পানি। অর্থাৎ সে অপব্যয় করেছে, বেপরোয়াভাবে খরচ করেছে উইথ দ্য ফিনান্সিয়াল সিস্টেম অফ কোম্পানি, কোম্পানির যে অর্থনৈতিক সিস্টেমটা আছে তাকে নিয়ে। তো পরেরটা দেখো, কুইয়ার ফিস। কুইয়ার ফিস মানে হচ্ছে ব্যাড ফিস, অড ফিস। অড ফিস মানে অদ্ভুত ব্যক্তি, স্ট্রেঞ্জ পারসন, অর্থাৎ একজন অদ্ভুত ব্যক্তি। তো এর উদাহরণটা হচ্ছে সি ইজ রিয়েলি কোয়াইট এ কুইয়ার ফিস। অর্থাৎ তিনি একজন অদ্ভুত ব্যক্তি, প্রকৃতপক্ষে একজন অদ্ভুত ব্যক্তি। এরপরে দেখো, হাজব্যান্ড আওয়ার রিসোর্সেস। এটা একটা আনকমন প্রভাব। তো এটার হচ্ছে মিনিং হবে সেভ মানে জমানো, যেটাকে বলা হবে সেভ করা। টু ইউজ সামথিং কেয়ারফুলি অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ ডু নট ওয়েস্ট ইট। কোনো কিছুকে জমানো, যেটাকে কেয়ারফুলি তোমরা সতর্কভাবে কোনো কিছু ব্যবহার করবে এবং এটাকে নিশ্চিত করবে যে এটা কোনো ওয়েস্ট হবে না, মানে অপচয় হবে না। উই মাস্ট হাজব্যান্ড আওয়ার রিসোর্সেস এগেনস্ট হার্ড টাইমস। অর্থাৎ আমাদের সবসময় কঠিন সময়ে আমাদেরকে সেভ করতে হবে। পরেরটা দেখো, গিফট অফ দ্য গ্যাপ। এটা হচ্ছে বাকপটুতা, স্পিকিং পারসন, এবিলিটি টু স্পিক ওয়েল মানে ভালো কথা বলার ক্ষমতা থাকতে হবে। তো এটা হচ্ছে উদাহরণ যেটা দিয়েছি দেখো, সুভাষচন্দ্র বোস হ্যাড দ্য গিফট অফ দ্য গ্যাপ। অর্থাৎ সুভাষচন্দ্র বসুর কথা বলার ক্ষমতা ভালো ছিল বা বাকপটু ছিলেন তিনি, তিনি একজন স্পিকিং পারসন ছিলেন। পরেরটা দেখো, ম্যান অফ স্ট্র। স্ট্র মানে কি আমরা জানি, খড়। তো ম্যান অফ স্ট্র খড়ের মানুষ। তো এটা তো হতে পারে না, তাই এর উদাহরণ, এর মিনিংটা হচ্ছে সিনোনিম উইক পারসন মানে দুর্বল ব্যক্তি, নগণ্য ব্যক্তি। তো উদাহরণটা দেখো, ডোন্ট রিলাই অন হিম অ্যাজ হি ইজ এ ম্যান অফ স্ট্র। যেহেতু সে নগণ্য ব্যক্তি, তো তার উপর নির্ভর করো না। রিলাই অন মানে হচ্ছে নির্ভর না করা। তো নান কেয়ার্স ফর এ ম্যান অফ স্ট্র। আর কেউ নগণ্য ব্যক্তিকে কেয়ার করে না, মানে তার প্রতি কোনো আলোকপাত করে না। পরেরটা দেখো, আর রেড লেটার ডে। অর্থাৎ রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন বা মেমোরেবল ডে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসেছে। তো আমরা স্মরণীয় দিন কাকে বলি? যখন কোনো কিছু ঘটনা আমাদের মনে দাগ কেটে যায়, তখন আমরা তো তাকে স্মরণীয় দিন বলি। তো এর উদাহরণটা হচ্ছে দ্য 15th আগস্ট ইজ এ রেড লেটার ডে। অর্থাৎ স্বাধীনতা দিবস। ওই দিন ভারত স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তাই ওটাকে রেড লেটার ডে বলে ঘোষণা করা হচ্ছে। তারপরে দেখো, অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম। অর্থাৎ আগুনে ঘি দেওয়া বা অগ্নিতে ঘৃতাহুতি। আগুনে ঘি দিলে কি হয় আমরা তো সবাই জানি, সেটা আরও বেশি দাউ দাউ করে জ্বলে। তো এই জন্যই বলা হচ্ছে ইনসাইট বা আগুনে ঘি দেওয়া। এটার উদাহরণ কি হবে, দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম অফ দ্য টিচার্স অ্যাঙ্গার।
অর্থাৎ এমনিতেই টিচার রেগে আছেন, তারপরে আবার স্টুডেন্টের এমন বিহেভিয়ার যে তখন মনে হলো যেন আগুনে ঘি ঢালা হলো। পরেরটা দেখো, এ হার্ড নাট টু ক্র্যাক। নাট, কাঠবাদাম, আখরোট, সেগুলো তো আমরা কাটতে পারি না দাঁতে, তখন আমাদের কোনো কিছু যন্ত্রের ব্যবহার করা হয় সেটা কাটার জন্য, এতটা শক্ত হয়। এ হার্ড নাট টু ক্র্যাক, যেটাকে ভাঙতে হয়। তো এটার হচ্ছে মিনিং হবে কোনো একটা কঠিন সমস্যাকে যখন আমরা ওভারকাম করে থাকি তখন সেটাকে বলা হবে এ হার্ড নাট টু ক্র্যাক। এ পার্সন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ আন্ডারস্ট্যান্ড, বা কঠিন সমস্যাকে যখন আমরা ওভারকাম করে থাকি। আমরা জানি যে ইউপিএসসি ক্র্যাক করা খুব কঠিন ব্যাপার। তো যদি কেউ ইউপিএসসি ক্র্যাক করে তখন আমরা তাকে বলবো হার্ড নাট টু ক্র্যাক। তো সেরকম দেখো উদাহরণ যেটা আছে, দ্য প্রবলেম অফ অ্যাডাল্ট এডুকেশান ইজ রিয়েলি হার্ড নাট টু ক্র্যাক। পরেরটা দেখো, ব্যাড এগ, অর্থাৎ ব্যাড এগ মানে তো খারাপ ডিম, তো এখানে খারাপ ডিম হবে না, এখানে কী হবে সাম ওয়ান হু ডাজ ব্যাড থিংস, কেউ একজন যে কিছু খারাপ কাজ করে, খারাপ লোককে বলা হচ্ছে ওয়ার্স্ট পারসন। তো এটার উদাহরণ হচ্ছে হি ওয়াজ ডিসঅনেস্ট বাট হি ওয়াজ দ্য অনলি ব্যাড এগ ইন দ্য গ্রুপ। হচ্ছে সে অসৎ ছিল কিন্তু সে হচ্ছে ওই গ্রুপের মধ্যে সব থেকে খারাপ কাজ করা মানুষ। পরেরটা দেখো, স্মেল আর র্যাট, অর্থাৎ ইঁদুরের গন্ধ কে পায়? বিড়াল। বিড়াল যখন ইঁদুরের গন্ধ পাবে তো ইঁদুরটার তখন বিপদ। তো এই জন্যই বলা হচ্ছে যে বিপদ, তখন ইঁদুরটা কী ভাবে যে তার বিপদ আসছে। তো এখানটার মানে হচ্ছে কিছু ঠিক নয়, বিপদ আশঙ্কা করা। কি বলা হচ্ছে যে সাসপেক্ট রং, মানে কোনো কিছু ভুল হচ্ছে এটা সন্দেহ করা। সেন্স দ্যাট সামথিং ইজ নট রাইট, আমাদের একটা সিক্সথ সেন্স বলে একটা জিনিস আছে, 5টা সেন্স ছাড়াও, যেটাতে আমরা ভাবি যে এই কোনো বিপদ আসছে, এটাও সেই রকম যে কোনো কিছু বিপদ আশঙ্কা করা। সিক্সথ সেন্স তখন কাজ করে যখন কোনো কিছু বিপদ আমরা বুঝতে পারি। তো এটার উদাহরণ কি দিয়েছি, হিজ বিহেভিয়ার মেক্স মি স্মেল এ র্যাট। বা আরেকটা উদাহরণ দেখো, আই ক্যান স্মেল এ র্যাট, হি সেড হি হ্যাজ এ পিএইচডি বাট হি ক্যানট রিমেম্বার হুইচ ইউনিভার্সিটি হি স্টাডিড অ্যাট। সে কোন ইউনিভার্সিটিতে পড়তো সে সেটা জানে না, বলতে পারছে না, কিন্তু সে বলছে যে সে পিএইচডি করেছে। এটা আমার মনে একটা সন্দেহ হচ্ছে যে সে সত্যিই কি পিএইচডি করেছে। পরের ইডিয়মটা দেখো, এভরি ডগ হ্যাজ হিজ ডে, প্রতিটা কুকুরেরই নিজেদের দিন আসে। তো এটা আমরা বলবো যে এভরি ওয়ান গেটস লাকি সামটাইমস, প্রত্যেকেই কোনো না কোনো সময় ভালো দিন আসবে, বা ভাগ্য ভালো মানে তার ভাগ্য ভালো হবে কোনো না কোনো সময়। এভরি পারসন হ্যাজ এ সাকসেসফুল মোমেন্টস ইন লাইফ, তার জীবনে সফল মুহূর্ত আসবে, অর্থাৎ প্রত্যেকের নিজেরই দিন আসে। এটা হচ্ছে উদাহরণটা হলো, দে সে দ্যাট এভরি ডগ হ্যাজ হিজ ডে বাট মাইন সিমস এ ভেরি লং টাইম কামিং। বলছে তারা বলছে যে প্রতিটা কুকুরের দিন আসে বা প্রত্যেকের নিজের দিন আসে, কিন্তু আমি মনে করি যে আমার দিন দেরি করে আসবে। আর এই প্রভাবটা বলেছিলেন মধ্যযুগীয় ডাচ পণ্ডিত ইরাসমাস, কারণ 405 খ্রিস্টপূর্বাব্দে ইউরিপিডিসকে তার প্রতিদ্বন্দ্বীরা কুকুর দ্বারা হত্যা করেছিলেন। পরেরটা দেখো, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, শরীর এবং আত্মাকে একসঙ্গে রাখা। এটার মিনিং হচ্ছে স্টে অ্যালাইভ, মানে জীবন্ত হয়ে থাকা সম্পূর্ণরূপে, বা আরেকটা মানে হচ্ছে সম্পূর্ণরূপে, টোটালি। তো এটার উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারে, আই হেট দ্য জব, আমি জবটাকে ঘৃণা করি, বাট আই হ্যাভ টু কিপ মাই বডি অ্যান্ড সোল টুগেদার সামহাউ, কিন্তু আমাকে আমার শরীর এবং আত্মা দুটোকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তারপর এটা দেখো, গট ইনটু হট ওয়াটার, যদি আমাদের হাতে গরম জল পড়ে যায় তখন আমরা কি একটা অস্বস্তিকর অবস্থায় থাকতে পারি, তো সেটাকে আমরা কি বলি, ডিফিকাল্ট অর ডিস্ট্রেসিং সিচুয়েশান, খুব একটা অস্বস্তিকর অবস্থায়। তো এটার উদাহরণ দেখো, হার লাইজ গট হার ইনটু হট ওয়াটার, তার মিথ্যাটা তাকে একদম গরম জলের মধ্যে ফেলে দেবে, অর্থাৎ তাকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। পরেরটা দেখো, গো টু দ্য ডগস, কুকুরের কাছে যাও, এটা না, এটা হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ডিসঅর্ডার হয়ে যাওয়া, ডিকে হয়ে যাওয়া। তো এটার উদাহরণটা দেখো,
দ্য ইকোনমি ইজ গোয়িং টু দ্য ডগস, মানে অর্থনীতিটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আওয়ার ফেভারিট রেস্তোরাঁ হ্যাজ গান টু দ্য ডগস লেটলি, আমাদের যে প্রিয় রেস্তোরাঁ যেটা রেস্টুরেন্ট ছিল সেটা গো টু দ্য ডগস মানে ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। পরেরটা দেখো ব্রেক ডাউন। তো এটা সবাই জানো, ভাবছো যে এটা তো সহজ, কিন্তু এটা তিনভাবে ব্যবহৃত হতে পারে। ব্রেক ডাউনের তিনটে অর্থ হচ্ছে, একটা হচ্ছে সম্পূর্ণ ভেঙে পড়া, ফেল টোটালি, আরেকটা হচ্ছে বিকল হয়ে যাওয়া মানে অকেজো হয়ে যাওয়া, স্টপ ওয়ার্কিং যে কাজ করছে না, আরেকটা কি আবেগতাড়িত হওয়া অর্থাৎ ওভারকাম উইথ ইমোশান। তো তোমাদের উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো উদাহরণগুলো দেখো। প্রথম উদাহরণ যেটা আছে, হিজ হেলথ ব্রোক ডাউন, তো এটা কি হবে, তার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দ্য কার হ্যাজ ব্রোকেন ডাউন, কারটি বিকল হয়ে গেছে। আর সি ব্রোক ডাউন অ্যান্ড ওয়েপ্ট, সে আবেগতাড়িত হয়ে গেছে এবং কাঁদছে। বোঝা গেছে? পরেরটা দেখো, এ ড্রপ ইন দ্য ওশিয়ান, অর্থাৎ an amount that is so small that it does not make an important difference or have much effect, অর্থাৎ একটা পরিমাণ বা একটা অংশ যেটা এতটুকু ছোট যে এটা কখনোই কোনো পার্থক্য করতে পারে না অথবা হ্যাভ মাচ এফেক্ট বা বেশি প্রভাব ফেলে না, অর্থাৎ কারোর সঙ্গে কারোর তুলনা করা, কম্পেয়ার করা। এটার হচ্ছে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দ্য মানি আই গিভ টু চ্যারিটি, অর্থাৎ আমি চ্যারিটিতে যে টাকাটা দান করেছি, ইজ এ ড্রপ ইন দ্য ওশিয়ান কম্পেয়ার টু সাম পিপুল, অন্য লোকেরা যেটা দান করেছে তার থেকে যেটা কম্পেয়ার করা যায় না, অর্থাৎ আমি যেটা দান করেছি সেটা খুব একটা বেশি প্রভাব ফেলবে না। পরেরটা দেখো, টাইম ফ্লাইজ, অর্থাৎ সময় ফ্লাই করা মানে তো উড়ে যাওয়া, কি সময় উড়ে যাচ্ছে না, সময় চলে যাচ্ছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে তুমি খেয়ালই করতে পারলে না। ইট সিমস টু পাস ভেরি কুইকলি। উদাহরণগুলো দেখো, টাইম ফ্লাইজ হোয়েন ইউ আর হ্যাভিং ফান, টাইম ফ্লাইজ হোয়েন আই গো টু প্লে উইথ ফ্রেন্ডস, ইউর ডটার ইজ অলরেডি ইন কলেজ, তোমার মেয়ে কলেজে পড়ে, টাইম ফ্লাইজ মানে কখন সময় চলে গেছে সে বুঝতেই পারে না তার মেয়ে কলেজে পড়ে। পরেরটা দেখো, ফর গুড মানে হচ্ছে চিরতরে, ফর এভার, হি লেফট ইন্ডিয়া ফর এভার, সে ভারত ত্যাগ করলো চিরতরে। ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে, এটা তো তোমরা জানো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। পরেরটা দেখো, ব্রেক দ্য আইস, বরফ ভেঙে ফেলো। তো এটা বরফ ভাঙা হবে না, এটাকেই বলা হবে কি নীরবতা ভঙ্গ করা, এটার মানে টু রিমুভ দ্য টেনশন অ্যাট এ ফার্স্ট মিটিং অ্যাট দ্য ওপেনিং অফ এ পার্টি অ্যাটসেট্রা, কোনো পার্টি শুরু হচ্ছে তখন যে নীরব সবাই তো নীরব থাকে, সেই নীরবতা ভঙ্গ করাকে বলা হচ্ছে ব্রেক দ্য আইস। তো উদাহরণগুলো দেখো, দ্য পার্টি ওয়াজ ডাল আনটিল সামওয়ান ব্রোক দ্য আইস উইথ এ জোক অ্যান্ড উই অল লাভড, বলছে পার্টিটা খুব নিষ্প্রভ লাগছিল যখন কেউ একজন ব্রোক দ্য আইস উইথ এ জোক, একটা জোক শোনালো এবং আমরা সবাই হেসে উঠলাম, তো তখন নীরবতাটা ভেঙে গেল। আরেকটা উদাহরণ দেখো, হি অলওয়েজ নোজ হাউ টু ব্রেক দ্য আইস অ্যান্ড গেট পিপুল ফিলিং রিল্যাক্সড, সে সবসময় জানে কিভাবে নীরবতাটাকে ভঙ্গ করতে হয় এবং লোকেদেরকে কীভাবে রিল্যাক্স করতে হয়। নেক্সট দেখো, অ্যাট ওয়ান্স ব্যাক অ্যান্ড কল, কারোর আজ্ঞা বহনকারী, যে কারোর সে যা বলছে সেই শুনছে, সেটাকে বলা হচ্ছে অ্যাট ওয়ান্স ব্যাক অ্যান্ড কল। উদাহরণটা দেখো, হি ইজ অ্যাট দ্য ব্যাক অ্যান্ড কল অফ হিজ মাস্টার, সে সবসময় তার প্রভুর আজ্ঞা বহন করে চলে। তারপর দেখো, এ ফিশ আউট অফ ওয়াটার, এটাও তোমরা সবাই নিশ্চয়ই জানো, আনকমফোর্টেবল সিচুয়েশান, একটা মাছকে যখন জল থেকে টেনে তোলা হয় তখন তার অবস্থাটা কী হয়, এটাও সেই রকম অস্বস্তিকর পরিস্থিতি। ইন দি রিমোট ভিলেজ দ্য পোস্টমাস্টার ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, বলছে রিমোট মানে কি একদম প্রত্যন্ত গ্রামে যেখানে পোস্টমাস্টার হয়তো চাকরি পেয়ে গেছে, তো সেখানে তার এরকমই অবস্থা হচ্ছে, এ ফিশ আউট অফ ওয়াটার। পরেরটা দেখো, টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার, অর্থাৎ জাস্ট, সৎ এবং নিরপেক্ষ। বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, অন্যদের সাথে যখন আচরণ করবে যেন সৎ এবং নিরপেক্ষ থাকুক। তারপরে দেখো, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক পলিসি তো আমরা জানি সবাই, দেওয়া এবং নেওয়া। তো যেমন আমি তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এত পরিশ্রম করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তো তোমাদের উচিত আমার চ্যানেল সাবস্ক্রাইব করা, আমার ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা। তো এটা একটা গিভ অ্যান্ড টেক পলিসি, তো এই জন্য বলা হচ্ছে। তো উদাহরণটা দেখো, গিভ অ্যান্ড টেক ইজ ফেয়ার প্লে, দেওয়া এবং নেওয়া হচ্ছে একটা ন্যায্য খেলা, এটা একটা প্রভাব।